বোরো ধানের বীজটা একবার লক্ষ্য করে দেখবেন। দেখে আপনি কমেন্ট বক্সে জানাবেন যে বীজটা কেমন হয়েছে, বা বীজটা আমি সত্যিই নিজে যেমন পরিচর্যা কথা আপনাদেরকে বলি সেরকম নিজের বীজটাও কি ঠিকঠাক তৈরি করতে পেরেছি। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আচ্ছা, আজকের এই যে বীজটা দেখাচ্ছি এটা হচ্ছে বোরো ধান। বোরো ধান বলতে এর ভ্যারাইটি যদি বলি IET 4786, যেটাকে আমরা শতাব্দী ধান নামে চিনি, বা শতাব্দী নামেও কিন্তু বীজটাকে অনেক জায়গায় বীজটার পরিচিতি রয়েছে। তো এই যে ধান, এই ধানটার বীজ যেটা আমি ফেলেছি জমিতে দেখছেন, প্রতি বিঘায় কিন্তু আমি হিসেব করে যেটা বীজ ফেলেছি সেটা ছিল 15 কেজি করে, মানে বিঘা পিছু 15 কেজি সেই হিসাবে বীজ ফেলেছি। আমাদের এখানে বিঘা হচ্ছে 40 শতকের বিঘা। তো বীজটা একটু বেশি পরিমাণেই ফেলা হয়েছে, কারণ বোরোর বীজ কী হয়, এই বোরো ধানের বীজ ঠান্ডায় বা হচ্ছে ধসার কারণে অনেক বীজ নষ্ট হয়। আর আমাদের এখানে ওই যে আপনার ঢাকা দেওয়া, পলিথিন ঢাকা দেওয়ার সিস্টেমটা বা ওই প্রচলনটা নেই। আমাদের এখানে নর্মালি বীজটা ফেলে সেটাকে কিন্তু নর্মাল যেমন পরিচর্যা বাকি রয়েছে সমস্ত কিছু করা হয়, কিন্তু কোনো রকম ঢাকাঢুকি দেওয়া হয় না। সেই কারণে বীজটা অন্যান্য জায়গার চেয়ে আমার এখানে বীজ কিন্তু প্রায় আপনার 2 থেকে 3 কেজি করে বিঘা পিছু হিসেব করে বেশি ফেলা হয়, বুঝেছেন। অনেক জায়গায় বীজ কি হয় 10 কেজি 8 কেজি হিসাবেও বীজ ফেলা হয়। তো আজকে আপনাদেরকে এই ভিডিওয়ে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে যে এই বীজটা যে আমি তৈরি করলাম, আমার যতদূর মনে হলো যে এই বীজটার উপরে কোনো রকম খামতি আমি করিনি, বা বীজটা কোনো অংশে কোনো কারোর চেয়েই কম নয়। বীজের গ্রোথ, বীজের যে ঘনত্ব, বীজটা যে সুন্দরভাবে বেরিয়েছে। এবং এই বীজটা আপনাকে বলে রাখি, এই বীজটাই কিন্তু একবার বালিহাসে ঘেটেছে। যখন বীজটা ফেলা হয়েছিল সেদিনই বালিহাসে ঘেটে কিছু বীজ নষ্ট করেছে, কিছু তারা খেয়ে বকে পাখিতে খেয়ে কিন্তু নষ্ট করেছে। তার সত্ত্বেও বীজের যে ঘনত্বটা আপনি দেখছেন সেটা সত্যিই বলতে হবে যে চমকপ্রদ। ওই বেশি পরিমাণে ফেলেছিলাম বলে আজকে বীজে কিন্তু কোনো রকম ঘাটতি আমি দেখতে পাচ্ছি না, বা বীজের যে ঘনত্বটা সেটা একরকম একদম খুব সুন্দরভাবেই বেরিয়েছে। তো যাই হোক, এইসব কথা বাদই দিলাম। আজকে আপনাদের সঙ্গে যেটা আলোচনা করার বিষয় সেটা হচ্ছে বীজটাই আমরা কি পরিচর্যা করব যখন আমাদের বীজের বয়স 20 দিন পেরিয়ে যাবে। 20-25 দিন এখন আমাদের বীজের বয়স। আমরা বীজটাকে রোপণ করব হচ্ছে 35 বা 40 দিন বয়সের বীজ। সচরাচর আমরা বর্ষায় কী করি না, জয় মাসের ধান, অর্থাৎ যদি 3.5 মাসের ধান হয় আমরা 3.5 সপ্তাহের বীজ রোপণ করি। কিন্তু বোরোর ক্ষেত্রে সিস্টেমটা ওইটার মেনটেন করা হয় না। তার কারণ হচ্ছে বোরোই ঠান্ডা এবং অতিরিক্ত শৈত্যপ্রবাহ বা ঠান্ডার কারণে বীজ বৃদ্ধিটা কিন্তু খুবই কম হারে হয়। আর কম হারে হওয়ার জন্য আমরা যদি ভাবি যে 3 মাসের ধান, তাহলে 3 সপ্তাহের বীজ রোপণ করব, তো দেখা যাবে আমার এই বীজটা যেটা দেখছেন এটারই অলরেডি এটার কিন্তু 22 থেকে 23 দিন বয়স হয়ে গেছে, কিন্তু বীজটা রোপণ করার মতো পজিশনে নেই, বা সেই সাইজ এখনও কিন্তু আসেনি। আমি জোর জবরদস্ত যদি এখন রোপণ করতে যাই সেক্ষেত্রে কিন্তু সমস্ত বীজটা রোপণ করার পরে হয় শুকিয়ে মারা যাবে, না হলে সেখানে কিন্তু জলে ডুবে যাবে, বীজটা একটুও বেরিয়ে থাকবে না। সেই কারণে কিন্তু বীজটাকে আমি চাইছি যে আরও 10টা দিন পরে আমি রোপণ করব, বুঝেছেন। সে কারণে আপনাদেরকে বলছি যে অ্যাটলিস্ট আমরা কিন্তু 35 দিনের বীজ রোপণ করব। 35 দিনের কমের বীজ যদি হয় সেক্ষেত্রে শীতকালে আমি মনে করছি বীজের সাইজ খুব একটা কারোরই বৃদ্ধি পাবে না, যত যাই ওষুধ যত যাই চাপান যেই ব্যবহার করে থাকুক না কেন, তাই না। তো এই বীজটা আমি রোপণ করব হচ্ছে মোটামুটি ধরুন আর 10 দিন পর, 10 থেকে 12 দিন। আর বীজটায় আমি আজকের দিনে কিন্তু একবার ওষুধ ব্যবহার করেছি, আর কালকে মানে গতকাল আমি কিন্তু এটাই চাপান ব্যবহার করেছি। বীজটায় কি চাপান ব্যবহার করলাম, কি ওষুধ ব্যবহার করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে। বীজটা এত সুন্দর কিভাবে রয়েছে, এই শীতের দিনেও এত সুন্দর বীজ তৈরি করাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আর সেই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করেছি, আমি যেমন গ্রহণ করেছি আমি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, যে এলাকায় আপনারা কাদা করেছেন, যখন বীজতলা তৈরির যখন কাদা করেছেন তখন যারা চাপান ব্যবহার করেছেন, চাপান অর্থাৎ 10-26-26 বা এনপিকে জাতীয় যে কোনো সার বা সুপার ফসফেট, তার সঙ্গে ইউরিয়া, এসব যারা ব্যবহার করেছেন, বা তলায় হয়তো কেউ গোবর সার, কেউ হয়তো খোল খাইয়েছেন, কেউ খোল দিয়েছেন, কেউ তলায় ছাই দিয়ে সেটাকে বীজতলা তৈরি করেছেন, কেউ বা কিন্তু জৈব সার বা ভার্মি কম্পোস্ট ছড়িয়েও বীজতলা তৈরি করেছেন। যে যেমনই বীজতলা তৈরি করেছেন, যদি তলায় কিছু না কিছু দিয়ে রেখেছেন সেক্ষেত্রে আপনার কিন্তু বীজতলায় একবার চাপান দিয়েই কাজ হয়ে যাবে। আর যারা তলায় কিচ্ছু দেননি, ডাইরেক্ট জল ভরে কাদা করে বীজ ছড়িয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা একটু অন্যরকম। তাদের ক্ষেত্রে সিস্টেমটা কেমন হবে, তারা হচ্ছে 15 দিনের মাথায় একবার চাপান ব্যবহার করবে। কি ব্যবহার করবেন, এই সময় তারা হচ্ছে প্রতি কাঠা পরিমাণ জমিতে 1 কাঠা বীজতলায় 1 কেজি ইউরিয়া, 1 কেজি এনপিকে 10-26-26,
পরিমাণটা বেশি বলছি না, পরিমাণটা এতটাই লাগবে। বীজতলায় একটু তুলনামূলক চাপান ঠিকঠাক ভালোভাবে বেশি পরিমাণে দিলে কি হবে, পরবর্তীকালে এই বীজতলাটায় যখন আপনি ধানের রোপণটা করবেন বা ধানের চাষটা যখন আবার করবেন, পুনরায় যখন ধান রোপণ করবেন, বীজতলার ধান কিন্তু সবচেয়ে সুপার ধান হওয়ার কথা আমার মতে। আমার জমিতে যেটা হয়, বীজতলায় সবচেয়ে ভালো ধান হয়। অথচ আমি দেখেছি আমার এলাকায় অনেক চাষির বীজতলায় তাদের ধান ভালো হয় না, বা বীজতলার যে ধানটা তখন কাটে তার রেশিও, তার পরিমাণ সবচেয়ে কম হয়। তো এটা হওয়ার কারণই হচ্ছে ওই বীজতলায় সঠিক পরিমাণে চাপানটা না দেওয়া। তো এই সময় যাদের 15 দিন বয়স, যারা তলায় কিচ্ছু দেননি, তারা কি করছেন, তারা হচ্ছে 10-26-26 এবং ইউরিয়া ব্যবহার করবেন, বুঝেছেন। আর ওষুধ অবশ্যই ব্যবহার করবেন, অ্যামিস্টার টপ বা হচ্ছে আপনারা ব্যাভিস্টিন, এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করবেন, তাতে করে বীজটা লাল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আর হচ্ছে স্ট্রেপ্টোমাইসিনটা আপনারা কিন্তু অবশ্যই যবার স্প্রে করবেন তয়বারই কিন্তু আপনারা স্ট্রেপ্টোমাইসিন 1.5 গ্রাম করে মেশাবেন। যাদের রোগ লেগে গেছে তারা 3 গ্রাম করে মেশাবেন, যাদের লাগেনি তারা কিন্তু 1.5 গ্রাম করে মেশাবেন। আচ্ছা, এরপরে ভিডিওর যে মূল বিষয়বস্তু, যেটা হচ্ছে আমাদের এই 20 থেকে 25 দিন এই সময় গাছের বয়স বা বীজের বয়স, এই সময় আমরা কি চাপান ব্যবহার করছি। তো দেখুন, এই সময় আমাদের মূল চাপান, যেটা বীজতলার মূল চাপান আমরা বলি, সেটা আমরা ব্যবহার করব যদি আমরা তলায় চাপান দিয়ে থাকি। তলায় আমরা যেটা যাই দিয়েছি সেটা কোনো ম্যাটার করে না, তাতে আমরা অনেকে কিন্তু খোল দিয়েছি, অনেকে ছাই, অনেকে আবার জৈব সার, যেটা যাই দিয়েছি, সুপার দিয়েছে অনেকে, ওটাকে আর ম্যাটার করে না, বা ওটা আর কিন্তু এখন সেই পরিমাণটা আর নেই। এখন আপনাকে উপর থেকে পুনরায় চাপান ব্যবহার করতে হবে। তো এই সময় কি ব্যবহার করবেন না, এই সময় আপনারা কাঠা কেজি কিন্তু আপনাদেরকে এনপিকে সার ব্যবহার করতেই হবে। তাতে আপনারা 14-35-14 বা 20-20-20 অথবা 10-26-26 যে এনপিকেটাই ব্যবহার করছেন, ভুলেও কখনও শুধুমাত্র ইউরিয়া দিয়ে বীজ তৈরি করবেন না। তাতে করে পরবর্তীকালে ঠকবেন, বা পরবর্তীকালে বীজের গ্রোথও ভালো হবে না। বীজটা হঠাৎ করে দেখবেন বেড়ে গেল 2 দিন, তারপরে আবার কিন্তু পুনরায় বীজের গ্রোথটা দেখবেন হঠাৎ করে থেমেও গেছে, আর পরবর্তীকালে ধানের ফলনও কিন্তু খারাপ হবে। তাই অবশ্যই যারা এনপিকে ব্যবহার করছেন না, তারা ডিএপির সঙ্গে বা ইউরিয়ার সঙ্গে অবশ্যই পটাশ সার মেশাবেন। বুঝতে পেরেছেন, ওই রেশিওতেই মেশাবেন যে রেশিওতে 10-26-26 সারটা থাকে। আর যারা 10-26 দিচ্ছেন তারা অবশ্যই এর সঙ্গে কিন্তু প্রতি কাঠায় 1 কেজি করে ইউরিয়া এবং 1 কেজি করে এনপিকে, মানে 10 কাঠা জমি হলে, 10 কাঠা বীজতলা হলে আপনারা কিন্তু 10 কেজি 10-26-26 বা এনপিকে সার, তার সঙ্গে 10 কেজি ইউরিয়া, এই রেশিওতে ছড়াবেন। এই রেশিওতেই কিন্তু আপনারা ব্যবহার করবেন। সঠিক মাত্রায় যদি চাপানটা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু বীজতলার ধান খুব সুন্দর হয় এবং বীজও খুব সুন্দর হয়। তো এই বীজটা আমি কিন্তু যেটা ব্যবহার করেছি আপনাকে বললাম, আমার এই বীজতলাটা হচ্ছে প্রায় আপনার 12 কাঠা। এই 12 কাঠা জমিতে 12 কেজি 10-26-26 দিয়েছি, আর কিন্তু আপনার 10 কেজি মতো ইউরিয়া দিয়েছি, কারণ বীজের গ্রোথ ভালো ছিল। ইউরিয়াটা আমি 2 কেজি কম খাইয়েছি, বুঝেছেন। এরপরে হচ্ছে যারা প্রথমবার এই চাপানটা ব্যবহার করছেন, মানে যারা 10 দিনের মাথায় 15 দিনের মাথায় কোনো চাপান দেননি, তারা কিন্তু অবশ্যই এই সময় হিউমিক অ্যাসিড, যেটা দানা, সেই দানা হিউমিক অ্যাসিডটা কিন্তু 1 কেজি এই চাপানের সঙ্গে মিশিয়ে ছড়াবেন। এতে করে কী হবে, শিকড়, যে সাদা শিকড়টা, সেটা প্রচুর পরিমাণে ছাড়বে বা বাড়বে, এবং পরবর্তীকালে ধানটা রোপণ করার সঙ্গে সঙ্গে কিন্তু ধানটা আপনার মাটিতে ধরে যাবে বা লেগে যাবে, আর খুব দারুণভাবে কিন্তু মাটি থেকে তার যে খাদ্যটা সেটা তুলতে সক্ষম হবে। এই বিষয়টা মাথায় রাখবেন অবশ্যই। যদি পারেন ইউরিয়া বা 10-26 যেটা দিচ্ছেন তার সঙ্গে এই হিউমিকটা ব্যবহার করবেন। আর যারা ব্যবহার করছেন না, বা যারা অলরেডি চাপান সার ব্যবহার করে দিয়েছেন, এই হিউমিক দেননি, তারা কিন্তু উপরে যখন স্প্রে দিচ্ছেন অ্যামিস্টার টপ দিন বা ব্যাভিস্টিন দিন, তার সঙ্গে ওই হিউমিকযুক্ত যে ভিটামিনগুলো হয় সেগুলো ব্যবহার করবেন। অবশ্যই যাদের জমিতে লাল হয়ে আছে বীজটা, বা বীজটা হলুদ হয়ে আছে, বসে আছে, তারা ভিটামিনটা ব্যবহার করবেন না, বা হিউমিকের যে দানাটা ব্যবহার করবেন না। তার সঙ্গে সঙ্গে হচ্ছে ইউরিয়াও ব্যবহার করবেন না। যাদের জমি একদম সুস্থ পরিষ্কার বীজ আছে, তারা এই চাপান সারের যে সিস্টেমটা বললাম, তারা এইভাবে করবেন। আর যাদের জমিতে রোগ লেগে আছে, যাদের জমিতে ধসা লেগে আছে, বীজ পচে যাচ্ছে, বীজ মারা যাচ্ছে, তারা কিন্তু জমিতে জল দেওয়াটা বন্ধ করবেন কয়েকটা দিনের জন্য। জমিটা দরকার হলে একটু ফেটে গেলেও জল দেবেন না, এবং কয়েকদিন জলটা দেবেন না, তারপরে 5 দিন বা 7 দিন পরে জল দেবেন পুনরায়। আর এই যখন বীজ দেখছেন বসে গেছে বা বীজটা লাল হয়ে গেছে, পচে যাচ্ছে, এই সময় আপনারা ইউরিয়াটা অ্যাভয়েড করবেন। কিন্তু 10-26টা দিতেই পারেন, বা এনপিকে যে কোনো 14-35-14 এগুলো দিতে পারেন। ইউরিয়াটা দেবেন না, আর ভিটামিনটা দেবেন না, এ দুটো খেয়াল রাখবেন। তাহলেই বীজ কিন্তু তৈরি হয়ে যাবে সুন্দরভাবে, এবং একটুখানি গরম পড়লেই এই চাপানের জোরটা যখনই ধরবে, দেখবেন 5 থেকে 7 দিনের মধ্যে বীজ কিন্তু সাইজে ডবল হয়ে গেছে। এখন হয়তো মনে হবে যে চাপান দিলেও কাজ হচ্ছে না, ঠান্ডার জন্য বীজটা বসে রয়েছে। যখনই গরম পড়বে, ওই চাপানটা কিন্তু আপনার যে ছোট বীজ রয়েছে তারা কিন্তু টেনে নেবে, এবং তখন বীজটা ডবল সাইজে বেড়ে যাবে।
এই বিষয়টা রয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আশা করছি যাদের বীজতলা আপনারা যারা তৈরি করেছেন বোরো ধানের, তাদের বীজ খুব সুন্দর হয়েছে। আমার ভিডিওর মাধ্যমে আপনারা যারা পরিচর্যাগুলো করছেন অবশ্যই তাদের রেজাল্ট জানাবেন। আমার কাছে অনেকেই মেসেজ করেছেন যে বীজ খুব সুন্দর হয়েছে, অনেকের যাদের প্রবলেম ছিল সেগুলোও সেরেছে। তো যাই হোক, শুনে খুবই ভালো লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম।